সচিবালয়ে শুরু হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক। সভায় উপস্থিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 10টা 25 সচিবালয়ে প্রবেশ করেন তিনি। সচিবালয়ের নবনির্মিত ভবনে মন্ত্রী পরিষদ কক্ষে সকাল 10:30টায় শুরু হয় সভা। সচিবালয়ে প্রধান উপদেষ্টার আগমন ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। 1 নম্বর গেট ছাড়া অন্য কোনো গেট দিয়ে গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়নি। 1 নম্বর গেটে সোয়াত সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। কর্মকর্তা কর্মচারী ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সচিবালয়ে প্রবেশের স্টিকার ছাড়া কোনো গাড়িও প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বৈঠকের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে কিছু কি জানতে পেরেছেন? তাসনুভা, আমি বলি আজকে হচ্ছে প্রধান উপদেষ্টা সচিবালয়ে এসেছে। এর আগে উনি শপথ নেওয়ার পরে আরেকবার এসেছিল। আজকেই উনি সচিবালয়ের যে উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিয়েছে। এটা দ্বিতীয়বারের মতো ওনার সচিবালয়ে আগমন, এবং এই ওনার সচিবালয়ে আগমন উপলক্ষে আজকে সকাল থেকে এই সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা যেমন কঠোর ছিল, এবং উপদেষ্টা পরিষদের বৈঠক 10:30টায় শুরু হয়েছে এবং এই মুহূর্তে এখনও বৈঠকটি চলছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে বৈঠকের যে মূল এজেন্ডা সেটি হচ্ছে যে যেহেতু একটি নির্বাচনের সময়কাল নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, ইলেকশন কমিশনে চিঠি দিয়েছে, সেই প্রেক্ষিতে যে মাঠ প্রশাসন এবং কেন্দ্রের যে প্রশাসন রয়েছে এবং প্রশাসনিক যে প্রাণকেন্দ্র, এখান থেকে নির্বাচনের সময় কিভাবে প্রশাসন কাজ করবে বা প্রশাসনের কিভাবে সুষ্ঠু, অবাধ এবং সুন্দরভাবে নির্বাচনটি আয়োজন করা যায়, এই ব্যাপারে একটি সার্বিক দিক নির্দেশনা উনি উপদেষ্টা পরিষদকে যেমন দিবেন। এখানে জনপ্রশাসন সচিব থেকে শুরু করে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবরা উপস্থিত রয়েছেন, এবং উনি মাঠ প্রশাসন কিভাবে কাজ করবে মূলত ইলেকশনের সময়, এই বিষয়টাই আজকে প্রধান উপদেষ্টা মূলত প্রধান ইস্যু এবং এজেন্ডা, এবং সেইভাবে উনি নির্দেশনা দিবেন। এবং আনুষ্ঠানিকভাবে এই বৈঠকটি শেষ হওয়ার পরে মূলত মন্ত্রিপরিষদ বিভাগের সচিব গণমাধ্যমকে অবগত করবে যে আরও কী কী বিষয়ে এখানে আলোচনা হয়েছে। তো তাসনুভা, এই মুহূর্তে বৈঠকটি এখন চলছে। বৈঠক শেষ হলে আমি পরবর্তীতে আপনাকে জানিয়ে দিতে পারবো যে বৈঠকে আরো কি কি বিষয় নিয়ে বা এবং পরবর্তীতে আপনার সাথে আমরা আবারও সংযুক্ত হব। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেয়া চিঠি পেয়েছে নির্বাচন কমিশন। 2026 সালে ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে গতকাল রাতে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার। এই চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর পাঠানো এক চিঠিতে উল্লেখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। নির্বাচনের সড়কে উঠেছে দেশ। সেই নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের জন্য 1 মাস সময় রাখার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। রাজনীতি বিশ্লেষকদের মতে নির্বাচন নিয়ে এই মুহূর্তে বড় সংকট আস্থার। একই সুর ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদারের কণ্ঠে। তার মতে দুর্বল কাঠামোর ওপর ভর করে সুষ্ঠু নির্বাচন আয়োজন হবে বড় চ্যালেঞ্জ। এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। সময় কম, প্রশ্ন অনেক, আছে সীমাহীন চাপ, তবুও থেমে নেই পথ চলা। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরিয়ে আনার মতো বড় বিষয় রয়েছে। সব মিলিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির সামনে এক বড় চ্যালেঞ্জ। এরই মধ্যে নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে স্টেশন, তবে গন্তব্যের এই পথ আঁকাবাঁকা, জটিল। নির্বাচন কমিশনের দাবি আইন শৃঙ্খলা পরিস্থিতি বড় বাধা হয়ে দাঁড়াবে না। বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ভোটারদের যে আস্থা সৃষ্টি, এটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই। আইন শৃঙ্খলার নাজুক পরিস্থিতির কারণে সুষ্ঠু ভোট আয়োজনে এখনো সন্দিহান ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে সমস্যা আছে। একটা বাহিনী যখন ভেঙে পড়ে তখন এটাকে পুনর্গঠন করে এটাকে সক্রিয় করা এবং এটাকে কার্যকর করা সহজ নয়। তো সরকার চেষ্টা করছে, এখনও সমস্যা আছে। আমি আশা করি যে নির্বাচনের আগে যে তারা
এই সমস্যার সমাধান করতে পারবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ভোটযাত্রা কেবল ব্যালট ঘিরে নয়, ইসির কাছে এটা আস্থা, গ্রহণযোগ্যতা আর জবাবদিহির এক বড় পরীক্ষা। সংস্কার কমিশন যে রিপোর্টগুলো এসেছে সেটা তো মেনে নির্বাচন কমিশন গঠন না হলেও কিন্তু নির্বাচন কমিশনের কার্যাবলীর উপরে কিন্তু সংস্কার কমিশনের রিপোর্ট প্রভাব ফেলে। এগুলোকে বাস্তবায়ন করে আস্থা অর্জন করা এবং সেই আস্থা অর্জন করে মানে বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারা, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারা কঠিন ব্যাপার। কিন্তু এই নির্বাচন কমিশনকে যে মুভমেন্ট আমি দেখেছি গত কয়েক মাস, সেটাতে আমি খুব বেশি আস্থাবান না। তিনি মনে করেন এই মুহূর্তে দেশের রাজনীতিতে সবচেয়ে বড় সংকট বিশ্বাসের। যে পদক্ষেপগুলো আমাদেরকে হয়তো নতুনভাবে আশা জাগাবে বা বিশ্বাস তৈরি করবে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। টাঙ্গাইলের ধনবাড়িতে পিকআপ ভ্যান এবং মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। ভোরে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জামালপুরের আল আমিন, স্বপন মিয়া এবং মোহাম্মদ জুয়েল। পুলিশ জানায় জামালপুরগামী একটি পিকআপ ভ্যান বটতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে ৩ আরোহী নিহত হন। এ সময় আহত আরেকজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় থানার সামনে গুলি করে হত্যার পর ৬ জন আন্দোলনকারীর লাশ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি চলছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ শুনানি হচ্ছে। এ মামলায় মোট ১৬ জন আসামি। এর মধ্যে গ্রেপ্তার ৮ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আব্দুল মালিক, আরাফাত উদ্দিন, কামরুল হাসান এবং শেখ আফজালুল হক এবং সাবেক কনস্টেবল মুকুল চোকদার। ইসরায়েলি আগ্রাসনের মধ্যে গাজায় একদিনে ক্ষুধায় মারা গেছে অন্তত ৫ জন। আইডিএফ এর হামলায় নিহত হয়েছেন আরও অন্তত ৪৪ জন। এদের মধ্যে ১৮ জন ছিলেন ত্রাণের খোঁজে বের হওয়া সাধারণ মানুষ। এছাড়া উপত্যকাটিতে মানবিক সংকট পৌঁছেছে চরমে। জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক জানিয়েছেন, গাজার জ্বালানির সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। গেল ২ দিনে কেরেম আবু সালেম সীমান্ত দিয়ে মাত্র ৩ লাখ লিটার জ্বালানি প্রবেশ করতে পেরেছে। এটি প্রয়োজনের তুলনায় নগণ্য। এর ফলে শতাধিক নবজাতকের জীবন হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি মার্চ মাস থেকে এ পর্যন্ত ১০০ জনের বেশি চিকিৎসক এবং সার্জনকে গাজায় প্রবেশ করতে দেয়া হয়নি। এর ফলে জটিল রোগীদের চিকিৎসা আরও অনিশ্চিত হয়ে পড়েছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন।